আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা একবারে লাস্ট মোমেন্টে চলে আসছি আমাদের শতকরা টপিকের। এই কয়েকদিনে অনেক ক্লাস নিলাম, কিন্তু আসলে সবগুলাই প্রয়োজনীয় ক্লাস ছিল। যারা হয়তো মনে করতেছেন অনেক বেশি ক্লাস হয়ে গেল, তারা একটু ক্লাসগুলো দেখবেন। আমরা খুব বেশি অপ্রয়োজনীয় কথাও বলি নাই আর অপ্রয়োজনীয় অঙ্কও করাই নাই। হয়তো বা কিছু কিছু জায়গায় একটু শর্ট করা যাইতো, এতে একটু অনেকের বুঝতে সমস্যা হইতো। আর ক্লাসের লিঙ্ক গুলা খুব বেশি বাড়ালে অনেকের জন্য অনেক বেশি ক্লান্তিকর হয়ে যায়, বোরিং হয়ে যায়। এই কারণে আমরা ক্লাসের লেন্থ গুলা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, এই প্রশ্নটা দেখেন, 14 নম্বর পদ্ধতি। এর আগে আমরা 13 নম্বর পদ্ধতি বন্ধ করছি, এটা লাস্ট পদ্ধতি। এখন অনেকে মনে করতে পারেন যে এতগুলো পদ্ধতির নামই তো মনে থাকবে না। বিষয়টা আসলে ওইভাবে না। আমরা জাস্ট এক জাতীয় প্রশ্নগুলোকে একসাথে সাজানোর জন্য টপিকের পদ্ধতিটা অনেক বেশি হয়ে গেছে। চাইলে আমরা এটা 10টা পদ্ধতিতে ক্লিয়ার করতে পারতাম। তো যত বেশি ক্লাসিফিকেশন হয়েছে তত বেশি কিন্তু অ্যাকুরেসি আসছে আমাদের। এক জাতীয় প্রশ্নগুলো কিন্তু একসাথে আমরা পাইছি। তো 237 নম্বর প্রশ্ন আপনারা দেখেন যে কফির আয়ের 12% শফির আয়ের 19% এর সমান। আবার শফির আয়ের 19% রফির আয়ের 30% এর সমান। শফি ও রফির মোট আয় 9,800 টাকা হলে কফির মোট আয় কত টাকা? এই প্রশ্নটা সমীকরণ দিয়ে করা যায়, কিন্তু যেহেতু এটা এমসিকিউতে আসছে, সমীকরণ দিয়ে করতে গেলে সমাধানের ফরম্যাটটা দেখাইতে দেখাইতে আপনার অনেক বেশি সময় লাগবে। তো এমসিকিউ পরীক্ষা আসার যে কোনো বড় কঠিন বা লেজুরওয়ালা প্রশ্ন সব থেকে সহজে যেভাবে করা যায় সেইভাবে চেষ্টা করতে হবে। সমীকরণে গেলে হয় কি লেংদি হয়ে যায় সমাধানগুলো। তো এই জন্য আমরা একটু সহজে করার জন্য আমাদের বইয়েও সমাধানগুলো দেওয়া আছে, এবং আমরা এই টেকনিকটা আগেও শিখছি। কিরকম? এই শতকরা অধ্যায়ের মানে 2 নম্বর বা 3 নম্বর ক্লাসে আমরা দেখছি যে পার্সেন্টেজের সাথে অনুপাতের রিলেশনটা। ওইখানে আমরা দেখছি যে যদি কখনো একটার পার্সেন্টেজ ইকুয়াল টু আর একটার পার্সেন্টেজ হয়, তাহলে এখান থেকে অনুপাত সাজানোর ক্ষেত্রে উল্টা হয়ে যায়, উল্টে যায়। কিরকম? কফি অনুপাত শফি, এটা দেওয়া আছে না, এর 12% ইকুয়াল কফির 12% ইকুয়াল টু শফির 19%। এটা মানে হচ্ছে কফি আর শফির অনুপাত হচ্ছে 19:12। এটা কিভাবে হয়? এই বেসিকটা আমাদের 2 নম্বর ক্লাসটা দেখে নেবেন শতকরা, যেখানে শতকরার সাথে অনুপাতের রিলেশন আছে। এরপরে কি বলছে? শফি অনুপাত রফি। তার মানে এই শফি একই ব্যক্তি, কিন্তু রফি আলাদা। এরা কত হচ্ছে? 19% ইকুয়াল টু 30। তাহলে অনুপাতটা হয়ে যাবে কত? 30:19। ঠিক আছে? আচ্ছা, তো শফি হচ্ছে একই ব্যক্তি, তাহলে এখানে একই ব্যক্তি শফির মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 30। তাহলে এই 12 আর 30 এর লসাগু কত? লসাগু হচ্ছে 60। তার মানে আমরা এই 12কে এমন ভাবে গুণ করব, এই অনুপাতটাকে আবার এই অনুপাতটাকে, যাতে দুই জায়গাতে 60 আসে। তাহলে 12কে 60 বানাইলাম আর এই 30কে 60 বানাইলাম। আমরা আসি অনেকে শুধু আড়াআড়ি গুণ করা শিখি বা দয়ের মতো করে গুণ করি, কিন্তু ওইটা তো মুখস্থ হয়ে গেল। প্র্যাকটিক্যালি বিষয়টা দেখেন যে মূল টার্গেট হচ্ছে শফির মানটা দুই জায়গাতে যেন সমান হয়। তাহলে 12 আর 30 এর লসাগু 60 হলে এটা 5 গুণ করতেছি, তাহলে 5×9=95। এইখানে 30কে 60 বানানোর জন্য ডাবল করতেছি, তাহলে 19-এর ডাবল হচ্ছে 38। এটা করলে সব জায়গাতে শফির মানটা সমান সমান আসে। তাহলে অতএব কফি, শফি আর রফি ইকুয়াল টু কত? 95, 60 আর 38। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে মোট আয় 9,800 টাকা। ঠিক আছে, হলে কফির মোট আয় কত টাকা? কফির আয়টা আমরা বের করব। তাহলে কফির আয়টা বের করতে গেলে কি করতে হবে? কফির আয় সমান সমান 9,800 টাকা এর এই অনুপাতের যোগফলটা নিচে লিখতে হয়, এটা তো সবাই জানেন। তাহলে 60 আর 38 মিলে হচ্ছে 98, 98 আর 95 মিলে 95, 95 190 আর 3 193। 193 এর উপরে হচ্ছে 95, কারণ কফির আয় বের করতে বলছে। সরি, এখানে কি বলছে? মোটাই দিছে কি? শফি ও রফির মোটাই। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, আমরা 3 জনের যোগ করে ফেলছি, কিন্তু আসলে এখানে তো 3 জনের মোটাই বলে নাই, এখানে 2 জনের মোটাই বলছে। এই 98 2 জনের মোটাই। তাহলে আমাদের কি করতে হবে? এটা মিস্টেক হয়েছে, কারণ নর্মালি তো সবার মোট আয় থাকে, তো এখানে আমি শুধু মোট আয়টা দেখছি।
শফি আর রফির মোট আয়, তাহলে কি হচ্ছে শফি আর রফি এই দুইজনের এখানে অনুপাত কত, 60 আর 38 মিলে 98। এই 98 অংশের মান হচ্ছে 9800। তাহলে অতএব এই যে প্রথমের জন হচ্ছে কফি, কফির হচ্ছে কত, এই যে 95 অংশ, 95 অংশের মান হবে, যত অংশ তার থেকে 2টা শূন্য বেশি, তার মানে 9500। তাহলে এই 237 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 9500। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখেন এইখানে এই 19%, 30% এইরকম বেখাপ্পা পার্সেন্টওয়ালা সংখ্যাও আমরা ডিল করে ফেললাম অনুপাতের মাধ্যমে। এইখানে যদি কেউ মানে গতানুগতিক ভাবে যেভাবে টিউশনিতে পড়ায়, যেভাবে আমরা ক্লাস 6, 7, 8, 9 অঙ্ক করি ওই রকম করে অঙ্ক করে, তাহলে এই ধরনের আছে এর আই এক্স, এর আই ওয়াই, তাহলে এক্স এর 12% ইকুয়াল টু ওয়াই এর 19%, তাহলে এক্স সমান সমান 19 ওয়াই ডিভাইডেড 100 গুণন 12, মানে 100 ডিভাইডেড 12। এইরকম যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সমীকরণ সাজাইতে যায়, তাহলে এই সমীকরণ সমাধান করতে করতে দিন পার হয়ে যাবে। তো এই বিষয়গুলো বুঝতে পারতে হবে, বুঝছেন? আচ্ছা, এইগুলো আমরা কোথায় শিখছি? রিটেন করে দেন স্যার, এইটাই রিটেন। ঠিক আছে, এই যে এইখানে যখন লিখছি না, তাহলে এইখানে জাস্ট এই কফি, এটা একটু আর একটা লাইন এক্সট্রা লিখলে হয়ে যেত, কফির 12% ইকুয়াল টু শফির 19%। অতএব কফি অনুপাত শফি সমান সমান এই পার্সেন্টেজ গুলো ওই পাশে উল্টে যে 19/100 গুণন উপরে 12, সরি উপরে 100 নিচে 12, কাটাকাটি করে 19 অনুপাত 12 চলে আসে। এই অনুপাতটা সাজালাম, এটা তো এমসিকিউ এর জিনিস না, এটাই রিটেন, এটাই এমসিকিউ। এটা তো ম্যাজিকের মতো, মানে মুখে মুখে অ্যান্সার করছি এরকম তো না, সবগুলো তো ফরম্যাটে করছি, তাই না? আচ্ছা আচ্ছা, এই অঙ্কগুলার সব থেকে টার্নিং পয়েন্ট কি? সব থেকে টার্নিং পয়েন্ট ছিল যে এই 12% ইকুয়াল টু 19% থাকলে, এই অনুপাত ইকুয়াল টু অনুপাত থাকলে, মানে সরি পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ থাকলে এগুলোর অনুপাত করার সময় অনুপাতটা উল্টে যায়। এখন যদি ফ্ল্যাশব্যাক করে মুভিতে যেমন পিছনের রিল দেখায়, অতীতের হিস্ট্রি এইভাবে যদি দেখাইতে পারতাম, তাহলে আপনাদের সুন্দরভাবে এই বইয়ের শুরুতেই দেওয়া আছে এর 10%, একটা ম্যানেজার আর পিওনের অঙ্ক দেওয়া ছিল, বি এর 20% হলে এ অনুপাত বি সমান সমান 20 অনুপাত 10 সমান সমান 2 অনুপাত 1 হয়। কিভাবে হয়? এর কারণটা হচ্ছে যে যার পার্সেন্টেজ কম তার টোটালটাই বেশি হয়। ঠিক আছে, আচ্ছা। কলার দাম 14/7 কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। কমে গেলে দাম বেশি পাওয়া যায়, এরকম অঙ্ক আমরা আগেও করছি। তাহলে এটা এখানে কেন দিছি? এটা এখানে এই কারণে দিছি যে এই ফ্র্যাকশনাল পার্সেন্টেজ দেখলে অনেকে ঘাবড়ে যায়, এটা কিভাবে ডিল করা লাগে সেটা দেখবো। ঠিক আছে, 14/7 মানে কি? 7, 14, 98 আর 2। এখন নামতা জানা না থাকলে তো সময় লাগবে। 98 2 100/7, আর এই পার্সেন্টেজের কারণে 1/100। এই 100 বাদ দিলে 7 এর 1, তার মানে 420 এর, আমরা যদি 420 এর এত পার্সেন্ট বাইর করি, তার মানে ইকুয়াল টু হবে 420 গুণন 7/1, তার মানে হচ্ছে 60 টাকা। তো আমরা এটার বেসিকটা শিখছিলাম আগেই যে 420 টাকার জিনিসে এত পার্সেন্ট দাম কমে যাওয়া মানে হচ্ছে 60 টাকা দাম কমে গেল। 60 টাকা দাম যদি কমে যায় তাহলে পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এই যে বেশি পাওয়া যায় 10টা কলা, তাহলে 10টি কলার বর্তমান দাম সমান সমান 60, তাহলে একটি কলার বর্তমান দাম সমান সমান 10 দিয়ে ভাগ করলে 6 টাকা। 6 কি অ্যান্সার? না, একটা কলার বর্তমান দাম। উত্তর কি যাইছে? প্রতি ডজন কলার বর্তমান দাম। তাহলে প্রতি ডজন মানে হচ্ছে 12টি, 12টি কলার দাম হবে 12 দিক না 6 12 12। তাহলে পরের পার্টগুলো কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এইটাকে কত দ্রুত ভাঙা যায়, আর কনসেপচুয়াল বিষয়গুলো মাথায় থাকতে হবে। এই জন্যই তো এত অঙ্ক করতেছি, তাই না? কনসেপচুয়াল বিষয়গুলো কি? কনসেপচুয়াল বিষয়গুলো হচ্ছে যে দাম কমে গেলে যে টাকাটা সেভ হয় ওই টাকাটাই হচ্ছে নতুন অতিরিক্ত পাওয়া পণ্যের দাম, এবং যে দামটা বের হয় সেই দামটা হচ্ছে বর্তমান দাম। ওইটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে একটার দাম বাইর হয়, তারপরে ডজন হালি যা দাম চাই সেটা দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা মাথায় থাকলে আমরা এই অঙ্কটা কিভাবে শর্টকাটে করতে পারতাম। এই পার্সেন্টেজটাকে যখন ভাঙলাম তখন 7 এর 1 হলো না, তখন দেখেন 420 গুণন 7 এর 1 গুণন 10 এর 1 গুণন 12। এই 10 এর 1 জিনিস নামে কিছু নাই, এখানে 10 দিয়ে আসলে ভাগ করা, ভাগ করা মানে নিচের সাথে গুণ করা। ঠিক আছে, আচ্ছা। তাহলে
তাহলে এখানে আসতেছে কি এই শূন্য কাটা, এই যে 6 7 42, 6 12 12। এই যে স্মার্টেস্ট ওয়েতে অঙ্ক হবে কখন? যখন সবগুলা বিষয় আপনার ক্লিয়ার থাকবে। এই সমাধানটা অনেকে নাও বুঝতে পারেন, কিন্তু যারা সবগুলো কথা শুনছেন আগে থেকে বুঝছেন তারা বলেন তো যে এইভাবে কি লেখে পরীক্ষার হলে করা সম্ভব কিনা এই অঙ্কটা। 239 নম্বর, কবির তার মাসিক আয়ের 80% খরচ করে, যদি তার আয় 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত টাকা? আচ্ছা দেখেন, এখানে তার মাসিক আয়ের 80% আর তার আয় 50%। তাহলে কবির তার মাসিক আয়ের 80% খরচ করে, 100 টাকা আয় করলে 80 টাকা হচ্ছে ব্যয়। এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে ব্যয়। তো যদি তার আয় 50% বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে নতুন আয়, 50% বৃদ্ধি, তার মানে 150। আর এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি, তাহলে এই যে আগে যে 80 টাকা খরচ, এইটা 25% বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 100 টাকা। তাহলে তার সঞ্চয় কত? সঞ্চয় কত মানে কিন্তু টাকা চাই না। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সাপোজ আপনি অপশন দেখেন নাই, সিরিয়াসলি খুবই সিরিয়াস, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা নিয়ে আপনি বিভিন্ন সময় পরবর্তীতে ধরা খাবেন। সেটা হচ্ছে যে এইখানে যখন সঞ্চয় কত বলতো, আপনি কি করতেন জানেন? ক্যালকুলেশন করে 100, 150, 80, 100, তাহলে 50 টাকা। নতুন আয় 150, নতুন ব্যয় 100, তাহলে 50 টাকা। অ্যান্সার 50 টাকা। কিন্তু এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কারণ কি? কারণ এইখানে তো বলে নাই তার মাসিক আয় 100 টাকা। আপনি যে 100 টাকা ধরলেন, এটা কোথায় পাইলেন? আয় তো তার 1000 টাকা হইতে পারে। তাহলে এইখানে যত ক্যালকুলেশন হবে সবগুলা পার্সেন্টেজে ক্যালকুলেশন হবে। অনেক সময় অনেকে 100 ধরে করে, কিন্তু শেষে যে বোঝে না যে আসলে তো এখানে 100 ধরে আমরা আমাদের হিসাবের সুবিধার্থে করছি, বাট আসলে তো তার আয় 100 টাকা না, তার আয় 1000 টাকা হইতে পারতো, তার আয় 10 টাকা হইতে পারতো, তার আয় 1 লাখও হইতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা পার্সেন্টেজ গুলাকে সহজে ইউজ করার জন্য মনে মনে ধরে নিছি তার আয় 100 টাকা। তাহলে সেই সাপেক্ষে যে সঞ্চয় 50% হচ্ছে নতুন সঞ্চয়টা, এই 50% কিন্তু এখানে পার্সেন্টেজে ফোকাস করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আসি অ্যান্সার গুলো থেকে আমরা আসি। মানে পার্সেন্টেজ আর সংখ্যা এক জিনিস না, এটা বেসিকটা মাথায় রাখবেন। 50% বৃদ্ধি পাবে, তাহলে সঞ্চয়টা 75% বৃদ্ধি পাবে, 150% বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। তার আগে সঞ্চয় কত ছিল? আগে 100 আর 80, তাহলে এখানে সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 20। এখন সঞ্চয় কত? এখন সঞ্চয় হচ্ছে 50। তাহলে দুই সঞ্চয়ের মধ্যে কি হলো? 20 টাকা থেকে 50 টাকা হলো, তাহলে 30 টাকা বাড়লো। তাহলে কত টাকায় 30 টাকা বাড়লো? 20 টাকায় 30 টাকা বাড়লো। 20 টাকায় 30 টাকা বাড়লে 100তে কত? 5 5 30 150। এই 150% বৃদ্ধি পাবে। ঘ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, অনেকেই দেখি যে এই আরেকবারের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট দেয়। কারণটা কি? মানে প্রথমবারে কি কথাগুলো কি কম বলি আর দ্বিতীয়বার বেশি বলি? আমি তো সবসময় দ্বিতীয়বারে ফার্স্ট বলি, প্রথমবারে তো সহজে বলি। এখানে মূল থিমটা কি? মূল থিমটা হচ্ছে আয়, ব্যয়, সঞ্চয়। আয়, ব্যয়, সঞ্চয়। পরবর্তীতে আয় 50%, তার আয় 50% বৃদ্ধি পাইছে। তাহলে 100 টাকার আয়টা 150, নতুন আয়। নতুন ব্যয় 25% বৃদ্ধি পাইছে। এই 25% কিন্তু 100 এর 25% না, 80 এর 25%। মানে 80তে 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 20 টাকা। 80 টাকার সাথে 20 টাকা যোগ হলে 100 টাকা। তাহলে নতুন সঞ্চয় কত? এই যে আয় থেকে ব্যয় বাদ দিলে 50। তাহলে আগের সঞ্চয় ছিল 20, আগের নতুন সঞ্চয় 50, তাহলে বাড়লো কত? বাড়লো 30। বাড়লো 30, তাহলে কতটুকু বাড়ছে? 20 এ 30 বাড়ছে। 20 এ 30 বাড়লে 100তে কত? 100তে হচ্ছে 150%। তাহলে 239 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 150%। ওকে ওকে, প্রথমে কথা বেশি হয়ে গেছে। আচ্ছা নেক্সট আসি। এইখানে তাহলে এই অঙ্কটা আমি যত সুন্দর করে ছক আট করে দিলাম না, এই ছক আট করাটা কিন্তু অনেকের মাথায় যখন আসবে না তখন কিন্তু এলোমেলো লেগে যাবে। তাহলে আপনারা লাইনচ্যুত যদি হইতে না চান তাহলে কি করবেন? তাহলে হচ্ছে কি সবসময় মাথায় রাখবেন যে এই কোন পার্সেন্টেজটা কার সাথে লাগাই দিতে হবে। যখন বলছে আয় 50% বাড়ছে, তখন কিন্তু 80 এর 50% আবার নিয়েন না, কারণ আয় তো 100, আয়ের সাথে 100 এর সাথে 50 এর হিসাব হবে। এই 80% খরচ
25% খরচ বৃদ্ধি পাইছে, তাহলে খরচের সাথে খরচের হিসাব হবে। আর এই দুটার বিয়োগফল হচ্ছে সঞ্চয় 20, আর এই দুটার পরবর্তী ব্যয়ের সঞ্চয় হচ্ছে 50, তাহলে সঞ্চয়ের সাথে সঞ্চয়ের হিসাব হবে। এই সিকুয়েন্সটা মেনটেন করবেন, তাহলে এইরকম বড় বড় অঙ্কের হজবরল লাগবে না। 240 নাম্বার দেখেন, খায়ের তার আয়ের শতকরা 60% খরচ করে, তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরো 20% বাড়িয়ে দিল, এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্কটা আগের অঙ্কের সাথে মিল আছে, বুঝতেছেন সবাই? তাহলে সে কি বলছে, খায়ের তার আয়ের শতকরা 60% খরচ করে। দেখেন এটা কিন্তু খুব সহজ জিনিস, 100 টাকা আয়, 60 টাকা ব্যয়, 40 টাকা সঞ্চয়। তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে, তাহলে 100তে বাড়তেছে, এই জন্য 132। তার খরচ আরো 20% বাড়িয়ে দিলেন, তাহলে 60-এর 20% যদি বাড়ায় তাহলে কত হবে? 12 টাকা বাড়বে। এই 20% টাকা হচ্ছে কিন্তু 60-এর সাথে হিসাব হবে, তাহলে 72 টাকা হবে। তাহলে সঞ্চয় 72 টাকা, মানে ব্যয় যদি 72 টাকা হয় তাহলে সঞ্চয় কত? তাহলে এখানে 30 আর 30 60 টাকা, আগে ছিল 40 টাকা, এখন হলো 60 টাকা, 1.5 গুণ হয়ে গেছে। বাড়ছে কত? বাড়ছে 20। কততে 20? 40-এ 20। 40-এ 20 বাড়লে 100-তে কত? 100-তে হচ্ছে 50%। তাহলে 240 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 50% বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা ওকে। নেক্সট আসি 241। একটা নির্বাচনে মোট ভোটারের 22% ভোট দেয়নি, দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী 21,216 ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে থাকে তাহলে ওই এলাকার মোট ভোটার কতজন? এইখানে দেখেন, মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা, তার সংখ্যা আরেকটা সংখ্যা লাগাই দিয়ে বিষয়টা অনেক জটিল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই অঙ্কটা একটু জটিলই, আমরা ধাপে ধাপে সমাধানগুলো দেখব। আমাদের বইয়ের 241 নাম্বার, এটা আইবিএ পরীক্ষা নিয়েছিল, বিএডিসি এর সহকারী হিসাব রক্ষক ও সহকারী নিরীক্ষণ কর্মকর্তা। তাহলে এখানে আসেই বলতেছে যে একটা নির্বাচনে মোট ভোটারের 22% ভোট দেয়নি, তার মানে 78% ভোট দিছে। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী এত ভোট পায়, তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণের ডান পাশের ক্লু, অথবা এটা কত পার্সেন্ট সেটা বাইর করতে হবে। তাহলে দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী এত ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পায়। বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে থাকে তাহলে ওই এলাকার মোট ভোটার কতজন? তাহলে এই যে 60% যে ভোট পাইলো, এগুলো তো প্রদত্ত ভোটের ভোট পাইলো, কারণ 22% যে ভোট দেয় নাই, এই 22% বাদ দিতে হবে আগে, বাকি যে ভোটগুলো থাকবে ওই ভোটগুলো থেকেই হিসাব হবে। সবাই ধরতে পারতেছেন বলেন? তাহলে এখানে আসি, পয়েন্টগুলো দেখেন, মার্কিং পয়েন্টগুলো দেখেন। এই প্রশ্নটাতে আমরা ইন্ডিভিজুয়াল প্রশ্ন সমাধান দেখবো না, আমরা এই প্রশ্নটাতে দেখবো যে বড় বড় কথা লেখা থাকলে কিভাবে কানেক্ট করতে হয়। সবার আগে আমরা দেখতেছি একটা নির্বাচনে মোট ভোটারের 22% ভোট দেয়নি, তাহলে এইখান থেকে আমরা একটা পার্সেন্টেজ পেলাম, 78% ভোট দিয়েছি। এই 78% থেকে ভোটগুলা ক্লাসিফিকেশন হবে। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী এত ভোট পায়, এটা কিন্তু ভোট পেয়েছে, ব্যবধানও না, টোটাল ভোটও না, এত ভোট পায়। তাহলে এই ভোটগুলো কোথায় আছে? এই ভোটগুলো 78% এর ভেতরের কিছু অংশ, কারণ 78% এই কিছু পাইছে, যে জিতছে সে বেশি পাইছে অবশ্যই। তাহলে এটা কিন্তু অবশ্যই 78-এর অর্ধেক যে 39%, তার থেকে কিন্তু কম অবশ্যই এই পার্সেন্টেজটা। আচ্ছা, যাই হোক, এটা ব্যাপার না। তারপর আসি, এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% ভোট বেশি পায়। এই যে এইখানে একটা দেখেন, বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা 50% বেশি পায়, এর সাথে যদি আমরা 50% অ্যাড করে দিই তাহলে এই 21,216 এর সাথে এর 50% মানে কত? 20,000-এর 50% হচ্ছে 10,000, 21,000-এর 50% হচ্ছে 10,500, 10,500 আর 100 10,608, 10,608। তাহলে 21,000 আর 10,608 যোগ করলে 21,000 আর 10,000 31,800
31,824। এটা কি? এটা হচ্ছে যে জিতছে সে এতগুলো ভোট পেয়েছে। যদি বিজয়ী প্রার্থী, তাহলে এই 50% কাজ কিন্তু হয়ে গেল। যদি বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়ে থাকে তাহলে ওই এলাকার মোট ভোটার কত? দেখেন এখানে সংখ্যাগুলো বেখাপ্পা আছে তো। আচ্ছা, তাহলে বিজয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে। কোন 60%? এই 78% এর 60%। আর ওই এলাকার মোট ভোটার কত? এটা মানে কিন্তু টোটাল 100% কে বোঝাবে, কারণ যারা ভোট দিতে যায় নাই তারাও তো ওই এলাকার ভোটার। তাহলে আমরা এখন যদি আসি, এক্স এর 78% এর 60% সমান সমান 31,824। তাহলে এক্স সমান সমান কত? 31,824 গুণন উপরে 100 নিচে 78 গুণন উপরে 100 নিচে 60। তাহলে 0 0 কাটা, সংখ্যাগুলো একটু বড় আছে। আসি 6 দিয়ে যদি এটাকে কাটা যায়, 24 যেহেতু আছে শেষে কাটা যাইতে পারে। 5 6 30, 1 18, 3 6 18। এই যে 2 কে ভাগ করা যাচ্ছে না যখন, তখন একটা শূন্য নিতে হবে। এই জায়গাতে কিন্তু মিস্টেক হয় অনেকের। 4 6 24, 6 দিয়ে আরেক গেল। আচ্ছা, আবার কি 6 দিয়ে যাবে? কারণ এখানে 13 আছে তো। 78 দেখেন, 78 আছে না, নর্মালি ডাইরেক্ট 78 দিয়ে কাটাকাটি করা যাইতে পারে, বাট আমরা 78 কে 6 13 78, 5 6 12 72, 6 13 78 না, 13 দিয়ে আগে কাটি। 13 দিয়ে বড় সংখ্যা দিয়ে কাটলে এটা দ্রুত ছোট হয়ে যাবে। তাহলে 3 13 হচ্ছে 4 13 52, 1 0 4, তাহলে যাচ্ছে না 104, 7 13 91, 8 13 104। এখন 6 দিয়ে আসি, 6 6 36, 6 8 48। এই যে 68 আর 100 গুণ করলে 68 আর 3টা শূন্য, তাহলে 68,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 241 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 68,000। আচ্ছা, এটা লেখা না বোঝার একটা কারণ আছে যে এটা মানে জায়গা কম হয়ে গেছে তো। আচ্ছা, মূল থিমটা বলি। মূল থিমটা হচ্ছে শুরুতে 100% ভোট, এর মধ্যে থেকে 22% ভোট দিতে যায় নাই, আর 78% ভোট দিছে। কথার সাথে মিলাইতে হবে, কারণ কথাগুলো লিখতে গেলে তো একটু বেশি জায়গা লাগতেছে। আচ্ছা, এরপরে এই যে ভোটটা দেওয়া আছে না, আমি তো ধাপে ধাপে আসছি, এখানে তো হঠাৎ করে আসি নাই। এই যে 21,216 আছে না, এটা হচ্ছে পরাজিত প্রার্থী ভোট পেয়েছে, আর যে জিতছে সে এর থেকে 50% বেশি পাইছে। এই 50% বেশি হলে কত হয় দেখেন, 21,216 আর এর 50% মানে অর্ধেক। তাহলে এইটা আর এই অর্ধেক যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়ী প্রার্থী পেয়েছে। এখন আমাদের এই জয়ী প্রার্থীর এই ভোটটা না আনলেও হইতো। কেন? কারণ এই ভোটটা যেহেতু জয়ী প্রার্থী 60% ভোট পাইছে, তাই না? তাহলে এই অঙ্কটা আরো একভাবে করা যাইতো। সেটা হচ্ছে ধরি টোটাল ভোট এক্স, এক্স এর 78% ভোট দিছে, গুণন দেখেন জয়ী প্রার্থী যদি 60% ভোট পায়, মানে অঙ্কটা একটু লেংদি হওয়ার কারণে সময় যদি সমস্যা যাদের হচ্ছে, তাহলে পরাজিত প্রার্থী অবশ্যই 40% ভোট পাইছে। তাহলে এই ভোটগুলো হচ্ছে 40% ভোট। কোন ভোটের? প্রাপ্ত মানে প্রদত্ত যে ভোটগুলো দেওয়া হয়েছে 78%, এর 40% ইকুয়াল টু 21,216। এইভাবে করলেও কিন্তু কাটাকাটিটা সহজে করা যাবে, একটা লাইন আরো ছোট হয়ে যাবে। এই 40%টা কোথা থেকে আসলো এটা ধরতে পারতেছেন কিনা একটু জানাবেন। লেখাগুলো নিচু হয়ে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, এই বন্ধু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে দুই ভাবে কিন্তু করা যাবে। এই যে এক্স এর 78% কেন লিখলাম আশা করি ধরতে পারছেন, আর 40% কেন লিখলাম যে পরাজিত প্রার্থী সে পেয়েছে। তাহলে এটা 40% কোথায় পাইলাম? এই যে জয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, তখন কিন্তু আর এই 50% দরকারই হচ্ছে না। বুঝতেছেন কি বিষয়টা? কারণ আমরা তো সরাসরি এখানে চলে আসছি, জয়ী প্রার্থীর ভোট বাইরে করলাম না, আবার এখানে ব্যবধানও চায় নাই। অনুকূল ঘোষ বলছেন ক্লিয়ার। হ্যাঁ, ওকে, নাইস। তাহলে আমরা আসি নেক্সটে 242। আচ্ছা, ওই প্রশ্নটা আমাদের বইয়ে এক্স ধরে সমাধান দেওয়া আছে। আমার কাছে মনে হচ্ছে ওই সমাধানটা একটু কঠিন হয়ে গেছে, বিকল্প সমাধানটা দেওয়া লাগতো। 242 নাম্বারটা দেখেন, বলছে একটা গ্রামের মোট লোক সংখ্যার 8/5 লোক পুরুষ। যদি পুরুষদের 40% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা বিবাহিত? এই ধরনের প্রশ্নগুলোতে কোনটা কার সাথে রিলেটেড, কতটুকু রিলেটেড, এইটা বুঝতে পারতে হবে। তাহলে একটা গ্রামের মোট লোক সংখ্যার 8/5 পুরুষ, তাহলে মোট লোক যদি হয় 8 জন, তাহলে পুরুষ হচ্ছে 5 জন, তাহলে মহিলা হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে 3। এখন পার্সেন্টেজের যেহেতু খেলা, আমরা চাইলে এটাকে এই 100 100 আকারেও চিন্তা করতে পারি। ঠিক আছে,
মানে 800 থেকে 500 বাদ দিলে এরকম, কারণ ফ্র্যাকশন অনুযায়ী ধরা যায়। তাহলে যদি পুরুষদের 40% বিবাহিত হয়, তাহলে এই পুরুষদের 40% বিবাহিত মানে 200 জন বিবাহিত। তাহলে মোট জনসংখ্যা কারা? এই 800 জন। কতজন মহিলা বিবাহিত? হ্যাঁ, দিলু আক্তার বলছেন, ওকে ঠিক আছে। আগের প্রশ্নটা দেখেন অনেক বড় ছিল, কিন্তু আমরা অনেক সহজে ক্লিয়ার হয়েছি। জাস্ট ওখানে সংখ্যাটা বেশি বেখাপ্পা ছিল, তো অনেক বড়, এই জন্য একটু সময় লাগছে। তাহলে এখানে যদি পুরুষ 500 জনের মধ্যে থেকে 2 জন বিবাহিত হয়, তাহলে মহিলাদের বিষয়ে কিন্তু বিবাহিতর কোনো ক্লু দেওয়া নাই। তাহলে এখান থেকে ক্লুটা নিতে হবে কি, এই 200 জন পুরুষের সাথে বিবাহিত যেহেতু এরা, তাহলে এদের বউ আছে, তার মানে মহিলা 200 জন বিবাহিত। উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে টোটাল জনসংখ্যা 800 জন, এর মধ্যে মহিলা বিবাহিত কতজন? মহিলা বিবাহিত হচ্ছে 800 এর 200 গুণন 100 সমান সমান হচ্ছে 25%। যেহেতু কোনোটি নামে কোনো ক্লু নাই এবং মহিলা যে বিবাহিত কতজন এই সম্পর্ক কোনো ক্লু দেওয়া নাই, এই জন্য এই পুরুষ বিবাহিত যে 200 জন, এরা যেহেতু মহিলাদের সাথে বিয়ে হয়েছে বা এদের ওয়াইফ আছে, এই জন্য মহিলা বিবাহিত 200 জন ধরা হয়েছে। এই হিসাবে 800 তে 200 গুণন 100 25%। আবার এই 100 না ধরলেও এই অঙ্কটা করা যাইতো, কারণ এই 5 এর 40% মানে হচ্ছে 2 জন। তাহলে এখানে মহিলা 2 জন হবে, তাহলে 8 জনে 2 জন মানে হচ্ছে 25%। কিন্তু এটা অনেক সময় মিলে না থাকে, তখন এখানে যদি 30% দিত, তাহলে কিন্তু সংখ্যাটা দশমিক চলে আসতো। এই জন্য আমরা 100 ধরে হিসাব করব, তাহলে সবসময় মিলবে। স্যার কোনো ব্যাচেলার নয়, ওই যে ব্যাচেলার তো আছে 100 জন মহিলা ব্যাচেলার, তারপরে এখানে 200 জন যে পুরুষ আছে না, 200 জন পুরুষের মধ্যে থেকে আবার বাকি 500 জন পুরুষের মধ্যে 200 জন বিবাহিত, তাহলে বাকি 300 জন ব্যাচেলার। আকরাম এই গ্রামের বেটারা অন্য গ্রামে বিয়ে করে না। এখন আর কোনো ক্লু দেওয়া নাই, তো এই জন্য এটা এইভাবে ডিল করা লাগছে। আসি 243 নাম্বার, দেখেন এরকম বেশ কয়েকটা প্রশ্ন আছে। একটা প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? 43তম বিসিএস প্রিলিতে আসছে। এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করেন, আগের প্রশ্নের সাথে মিল আছে, পারবেন কিনা বলেন। এখানে কয় ধরনের লোক আছে? আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট। মানে পোস্ট গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট পার হয়ে গেছে, আর গ্রাজুয়েটের নিচে, আর গ্রাজুয়েট থেকে বেশি। তাহলে আমরা যদি 3 ধাপে হিসাব করি, 3টা পার্ট, একটা হচ্ছে গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট, আরটা হচ্ছে শুধু গ্রাজুয়েট, আরটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এখন এখানে কি বলছে, একটা প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, তাহলে 40%। অবশিষ্ট কর্মচারীদের 50%। এই অবশিষ্ট কর্মচারীদের যখন বলছে, তখন বুঝে নিতে হবে 40% বাদে বাকি অবশিষ্ট ছিল কত? 60 জন। এই 60 এর 50% মানে হচ্ছে 30%। তাহলে এই যে এইখানে গ্রাজুয়েট হচ্ছে 30% গ্রাজুয়েট, এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। এই পোস্ট গ্রাজুয়েট হচ্ছে 180 জন। এখন দেখেন 40% হলো, 30% হলো, এইটাও তাহলে হচ্ছে 30%। ঠিক আছে, আচ্ছা উত্তর কি চাইছি? প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট। তাহলে খেয়াল করেন এই 30%টা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না। এই 40 দেখেন, এই অঙ্কটার এই চিত্রটা দেখলে কিন্তু আপনি নিজে থেকে অঙ্কের অ্যান্সার বাড়ি করে ফেলার কথা। কিরকম? এই ক্লুগুলা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এইটা ডাইরেক্ট দেওয়া আছে, এটাও ডাইরেক্ট দেওয়া আছে। এটা ডাইরেক্ট দেওয়া ছিল না, এটা বলা ছিল কি যে এইখানে 40% পরে যে 60 জন থাকে এর 50%, তাহলে 60 এর 50% মানে 30%, এটা এখানে দিলাম। এই পর্যন্ত ক্লুগুলা এইভাবে দেওয়া ছিল। তো আমাদের তো টোটাল 100% মিলাইতে হবে কর্মচারী, তাই না? তাহলে 40, 30 আর পোস্ট গ্রাজুয়েট, দেখেন এটা কিন্তু রিটেন, এইখানে যদি আলাদা আলাদা করে লেখেন তাহলে রিটেন হয়ে যাবে। তাহলে এইটা হবে 30%। কেন? কারণ 100% মিলাইতে হবে। তাহলে এই 30% যদি পোস্ট গ্রাজুয়েট হয়, তাহলে আমাদের এই পোস্ট গ্রাজুয়েটের কি, এটা
80 জন আবার প্রশ্নে বলা আছে। তাহলে আমরা বলতে পারি 30% ভ্যালু হচ্ছে 180 পোস্ট গ্রাজুয়েট যারা 180 জন। তাহলে আমাদের গ্রাজুয়েট চাইছে, গ্রাজুয়েটের জন চাইছে, এই 30% মান যা, এই 30% মানও তো তাই হবে, তার মানে 180 জনে হবে। তাহলে 180 জনের অ্যান্সার। খুবই ইন্টারেস্টিং প্রশ্নটা। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। স্যার 30% কেন হলো? আরে বাবা 30% নিয়ে তো অনেক কথা বললাম। এই 30% হচ্ছে অবশিষ্ট বলার কারণে। এখানে অবশিষ্ট কথাটা না বললে কিন্তু এইভাবে হইতো না, তখন 40 আর 50 90 আর 10% ধরতাম, অবশিষ্ট বলার কারণে। তাহলে এই যে দেখেন একটা অবশিষ্ট শব্দটা, বা ইংলিশে যখন থাকে রিমাইন্ডার বা রেস্ট, হ্যাঁ, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, না হলে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। আর মাত্র 4টা অঙ্ক করবো আমরা, ওয়ান অফ দা বেস্ট অঙ্ক এই ক্লাসের। দেখেন কাছাকাছি এগুলো অঙ্ক। 244 নম্বর প্রশ্ন। এগুলো আমি পড়াই দেওয়ার কারণে কিন্তু অনেকের কাছে ক্লিয়ার মনে হচ্ছে, বাট নিজে নিজে করতে যাবেন ক্লিয়ার লাগবে না, উল্টা পাল্টা লাগবে। আপনারা কিন্তু ক্লাস শেষে আবার নিজে নিজে দেখবেন, আমাদের প্র্যাকটিস পার্টের অঙ্কগুলো দেখবেন, তাহলে বুঝবেন যে শেখাই দিলে বুঝাই দিলে যত সহজে ইজি মনে হয়, জিনিসটা কিন্তু আসলে অত ইজি না। এই 4টা 8 করে দিলাম দেখে মনে হচ্ছে কোনো হজবরল লাগতেছে না, কিন্তু আপনি নিজে যদি করতে চাইতেন মানে একটার পিছনে একটা ঢুকে যায়, এলোমেলো লাগতো। তো এটা না লাগার জন্যই ক্লাস করতেছেন, ক্লাস করলে বিষয়টা অনেক ইজি হয়ে যায়, এই জন্যই কিন্তু ক্লাসের গুরুত্ব। আচ্ছা, তাহলে 244-এ কি বলতেছে? বলছে একটা ক্লাবের 80% সদস্য পুরুষ, পুরুষ সদস্যের 50% পেশায় ডাক্তার। আচ্ছা, এটাকে আগের মতো চার্ট করে দিব তাহলে সুবিধা হবে। তাহলে একটা ক্লাবের 80% সদস্য পুরুষ, তো এই যে 80% হচ্ছে এরা। আচ্ছা, সংখ্যা একটু লিখি তাহলে। পুরুষ কত পার্সেন্ট? 80%। বইয়ের মধ্যে চার্ট দেওয়া আছে কিনা? আচ্ছা, এটা চারটা দিই নাই, সমস্যা নেই। তাহলে একটা ক্লাবে 80% সদস্য পুরুষ, তাহলে পুরুষের মধ্যে আবার তাহলে মহিলা কতজন? মহিলা হচ্ছে 20%। ওকে, পুরুষ সদস্যের 50% পেশায় ডাক্তার। তাহলে এই পুরুষ সদস্য তাহলে 80 এর 50%, তার মানে 40 জন ডাক্তার। 30% পেশায় 30% পেশায় ইঞ্জিনিয়ার, এই পুরুষদের মধ্য থেকে কিন্তু, ঠিক আছে? তাহলে 30%, তাহলে 80 এর 30% পেশায় ইঞ্জিনিয়ার, এবং বাকি 40 জন ব্যবসায়ী। এখানে ভাষাটা কিন্তু দেখেন, ওটার সাথে রিলেট করে দিলে ভাষাটা মিলবে না। পুরুষ সদস্যের 50% ডাক্তার, 30% পেশায় ইঞ্জিনিয়ার, তাহলে এবং বাকি 40 জন ব্যবসায়ী। 100 জনের মধ্যে এখানে যাচ্ছে। আচ্ছা, ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা কতজন? টোটাল সদস্য, তাহলে এই 40 জন কত পার্সেন্টের ভ্যালু, এইটাকে বাড়ি করতে হবে। তাহলে আমাদের এইখানে একটা পার্সেন্টেজের হিসাবটা এক পাশে মিলাইতে হবে, আর বাকি 40 জনের হিসাবটা একসাথে মিলাইতে হবে। কিরকম? আমরা যদি মোট 100 জন ধরি, তাহলে হিসাবটা কি হচ্ছে? পুরুষ হচ্ছে 80 জন, মহিলা হচ্ছে 20 জন। এই পুরুষ 80 জনের মধ্য থেকে ডাক্তার হচ্ছে 50%, 40 জন। ইঞ্জিনিয়ার হচ্ছে কত পার্সেন্ট? 30%, 24 জন। আর আছে কতজন? 80 থেকে 40 আর 24 বাদ গেল, তাহলে ব্যবসায়ী কতজন? ব্যবসায়ী হচ্ছে 80 আর 24, 40 আর 24 মিলে 64, 16 জন। এইখানে একটা কনফিউশনের জায়গা, এটা হচ্ছে এইখানে আসতেছে 16 জন আর এইখানে দেওয়া আছে 40 জন, তাহলে বিষয়টা তো হইল না, তাই না? এরকম মনে হচ্ছে না? এইখানে সব থেকে বড় কনফিউশনটা ক্লিয়ার করে নেন। সেটা হচ্ছে যে এই যে আমরা 40 জন, 24 জন, 16 জন, 80 জন বলতেছি, এইগুলোর কি একটাও কি প্রশ্নের মধ্যে সংখ্যা দেওয়া আছে? এগুলো তো সব পার্সেন্টেজ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা তো আমাদের হিসাবের সুবিধার্থে 100 জন ধরতেছি, তাহলে এগুলা সবগুলাই আসলে কিন্তু জন না, এগুলা কিন্তু সবগুলাই পার্সেন্টেজ। কেন? কারণ এগুলো সবগুলো 100 থেকে আসতেছে। তাহলে এই যে 16 আসতেছে, 16 হচ্ছে পার্সেন্টেজ। তাহলে কি হবে? 40%
ঠিক আছে, মানে 80 এর 50% মানে 40 জন, 80 এর 30% মানে 24 জন, আর 16% মানে 16 জন। তাহলে এইটা মিলে এই 80% মিলবে। এই 16% এর ভ্যালুটাই হচ্ছে 40 জন। কোন 40 জন? এই 40। তার মানে আমরা যে পুরুষ পাইছিলাম 80 জন, আর পুরুষের উপরে কিন্তু টোটাল ছিল, মোট ছিল 100 জন। এই পুরুষের 80 জনকে আমরা 3টা ক্লাসে ভাগ করছি। একটা হচ্ছে ডাক্তার, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে ব্যবসায়ী। ডাক্তার হচ্ছে 40 জন, এটা কিভাবে পাইছিলাম? 80 এর 50% হিসাবে। ইঞ্জিনিয়ার পাইছিলাম 80 এর 30% হিসাবে 24 জন। আর ব্যবসায়ী কত জন? এই 80 জন যদি হয় পুরুষ, তাহলে ব্যবসায়ী হবে 50%, 30% আর 20% আর কি। হ্যাঁ, 20%, 100% মিলাইতে হবে। 20% মানে 16 জন। তো এইটার হিসাবটা হচ্ছে 100 যদি টোটাল হয়, তাহলে আমরা যখন ঐকিক নিয়মে লিখি যে ব্যবসায়ী, দেখেন ব্যবসায়ী 16 জন হলে মোট 100 জন, কারণ এই 16 জনের সাপেক্ষে আমরা এটা পাইলাম 100 জন। তাহলে ব্যবসায়ী 40 জন হলে মোট হচ্ছে এই যে 16 গুণন 40, তাহলে 16 এটা হচ্ছে আড়াই, আড়াই আর 100 গুণ করলে 250 জন। বোঝা গেছে কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 80 এর 50% ডাক্তার, হ্যাঁ 80 এর 50% ডাক্তার তো নিছি, তো 80 এর 50% দেখে তো 40 নিছি। এই প্রশ্নটা নিয়ে যার যত কমেন্ট আছে করতে পারেন। এখানে মূলত হচ্ছে কি যে এই পার্সেন্টেজের সাথে এই সংখ্যা যদি আপনি গুলায় ফেলেন তাহলে উল্টাপাল্টা হবে। এবং এটা শুধু এই অঙ্কে না, এইরকম যত অঙ্ক আছে সবখানে এই 40 জন হচ্ছে আমাদের এই পার্সেন্টেজে ক্যালকুলেশন করে করে আসে। এইটা হচ্ছে 16%, পার্সেন্টেজের 16। এখন আমরা যদি এই পার্সেন্টেজের সাথে এটা কম্পেয়ার করি, 16% এর মান 40, তাহলে 100% এর মান হবে 250। এটা কিন্তু এই ঐকিক নিয়মে না যেয়ে ডাইরেক্ট এইভাবে করা যায়, ঠিক আছে, 250 জন। কিন্তু আপনি 16% না ধরে যদি এইখানকার 30-24 জন ধরেন, আর এইখানকার 50% মানে 40 জন ধরেন, তাহলে 40 আর 24, 64 আর 40, মনে হচ্ছে না 100 পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো 80-র মধ্যে থাকতে হবে, তাই না? তো এই ঝামেলাটা কখন হবে? যখনই আপনি পার্সেন্টেজ থেকে প্রাপ্ত সংখ্যা আর নর্মাল সংখ্যা গুলায় ফেলবেন। আচ্ছা, একটা সহজ একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য বোঝার আরো সুবিধা হবে। ধরেন 100 জন, 100 জন কি পুরুষ প্লাস মহিলা। এখান থেকে পুরুষ আর মহিলা, যেহেতু এখানে মহিলা নিয়ে কোনো ডিলিংস নাই, এই জন্য মহিলার কাজ নেই। এই পুরুষ 80, এইখান থেকে 3টা ক্লাস বাইর হবে। এটা হচ্ছে কি ডাক্তার প্লাস ইঞ্জিনিয়ার প্লাস ব্যবসায়ী। এখন 50% যখন বলতেছে, তখন কিন্তু প্রশ্নের শুরুতে বলা আছে পুরুষ সদস্যদের। তাহলে এবার এই এদের সবাই মিলে 100% হচ্ছে এই 80টা। 80 এর 50% মানে হচ্ছে 40 জন ডাক্তার, 80 এর 30% মানে হচ্ছে 24 জন ইঞ্জিনিয়ার। তাহলে এখানে গেল 50%। খেয়াল করেন, এই 80 জনের 50% গেল এখানে, আর 30% গেল এখানে। তাহলে এই 80 এর 50 আর 30 তো চলে গেছে। তাহলে আর কত থাকে ব্যবসায়ী হওয়ার জন্য? পার্সেন্টেজে কত থাকে? 20%। 20% ভ্যালু কত? 20% ভ্যালু 16 জন। তার মানে এই 40 জন ডাক্তার, 24 জন হচ্ছে ইঞ্জিনিয়ার, আর 16 জন হচ্ছে ব্যবসায়ী। ওকে, এই বন্ধু ক্লিয়ার না? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই 100 জন যে আমরা ধরলাম, আসলে তো 100 জন হিসাবে সুবিধার্থে ধরছি পার্সেন্টেজ, কিন্তু টোটাল লোক তো 100 জন না, টোটাল লোক তো 100 জনের বেশি, 200 জন হইতে পারে, 500 জন হইতে পারে। তাহলে আমরা এটা কোথায় ম্যাচিং করব? এই যে আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে বাকি 40 জন ব্যবসায়ী, এই 40 জন হচ্ছে এই 16 জনের। তাহলে এই 16 আর 40 নিয়ে যাদের মধ্যে যুদ্ধ লাগতেছে, তাদেরকেই আমি বলতেছি যে এই 16 হচ্ছে পার্সেন্টেজ, আর এই 40 পার্সেন্টেজ না, এই 40 জন। বলার জন্য হিসাবে সুবিধার্থে আমরা জন জন ধরে হিসাব করতেছি। এই 16% এইটা, আর এটা 40 জন, এই ডিফারেন্সটা বুঝতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। 245 নাম্বার কি বলতেছে যে একটা ব্যাংকের কর্মচারীদের 70% নারী, 60% বিবাহিত। এই প্রশ্নগুলো আসলে ভাষাটা ধরতে পারলে অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি 70% নারী, তার মানে অটোমেটিক্যালি 30% হচ্ছে পুরুষ। আবার 60% হচ্ছে বিবাহিত,
তার মানে অটোমেটিক্যালি 40% হচ্ছে অবিবাহিত। এই ভাষাগুলো নিজে থেকে বুঝে নিতে হবে। তো পুরুষের 3/2 যখন বলতেছে, পুরুষ কোথায়? পুরুষ হচ্ছে এই যে 30 পুরুষ, এইটা 3/2, ঠিক আছে? যদি অবিবাহিত হন তাহলে নারীদের কত ভাগ বিবাহিত? সমস্যা নাই, আমরা একটু ক্লাসিফিকেশনটা করি। কারণ এগুলো না আমরা লিখে লিখে করতে পারি, ট্রি আকারে করাচ্ছি যাতে বোঝা যায় এক পলকে, ঠিক আছে? এই যে পুরুষ আর হচ্ছে নারী, প্রশ্নের মধ্যে প্রথমে কি দেওয়া আছে? 70% নারী, তাহলে 100 জনের মধ্যে 70% নারী। এখন এই 70% মানে 70 জন, বিষয়টা এরকম না, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা 100 লিখে তো 100 কই পাইছি? 100 কি দেওয়া আছে? আমরা পার্সেন্টেজের হিসাবটা যেন সহজে করা যায় এই জন্য 100 জন ধরলাম, এটা মাথায় রাখবেন বিষয়গুলো। তো 70 জন নারী, তাহলে পুরুষ হচ্ছে 30 জন। এরপর কি বলতেছে? 60% বিবাহিত। এই যে 60% বিবাহিত, এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে। অনেকে আছে এই 70% নারী, 60% বিবাহিত, তার মানে 70-এ 60% বলবেন, তাই না? এই 70-এ 60% যারা যারা বলবেন 42, কনফিডেন্টলি ভুল উত্তর। এবং এইরকম কিন্তু কাজ 90% করবেন, কারণ আগের অনেক অঙ্ক এইভাবে হয়েছে, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে যে আমরা তো একভাবে করে করে অভ্যস্ত। ওই ক্লাবের মোট সদস্য সংখ্যা চাইছে, মোট সদস্য যে 100 জন, আগের অঙ্কটাতে মোট সদস্য 100 জন যখন ধরছি, ওইখানে তো পুরুষ মহিলা দুইটা আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন যে এখানে যখন আমরা 100 থেকে হিসাব করি, তাহলে কি হচ্ছে? পুরুষ 30, নারী 70। এখন এই যে নারী 70 আছে না, এইটা থেকে 60% বলা যাবে না। কারণটা দেখেন, কারণটা হচ্ছে যে একটা ব্যাংকের কর্মচারীদের 70% নারী ও নারীদের 60% বিবাহিত, এই কথাটা বলা নাই। তাহলে এই যে 60% বিবাহিত, এরা হচ্ছে এই কর্মচারী, ব্যাংকের কর্মচারীদের 60% বিবাহিত। তার মানে এখানে পুরুষ মহিলা দুটো আছে। স্পেসিফিক উল্লেখ না থাকলে ওইটা কিন্তু শুরু সাবজেক্টের সাথে চলে যাবে। তো এই জন্য আমরা এই 100%-এর মধ্যে 60% বিবাহিত, এটার হিসাবটা পরে আনবো। এরপরে কি আছে? পুরুষের 3/2 অংশ যদি অবিবাহিত হয়, তাহলে এই যে পুরুষ আছে 30, এইখান থেকে আসতেছে বিবাহিত আর অবিবাহিত হিসাবটা নিয়ে আসবে। তাহলে 30-এর অবিবাহিত হচ্ছে 3/2, তাহলে 3/1 আর এটা হচ্ছে 3/2। 30-এর 3/1 মানে হচ্ছে 10 আর 3/2 মানে হচ্ছে 20। বোঝার জন্য আমি সবগুলো বাড়ি করে দিতেছি, কিন্তু সবসময় মাথায় রাখবেন অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করা যাবে না, যেটা দরকার সেটা কাজ করবেন। এখন অবিবাহিত হন 3/2, তাহলে পুরুষদের অবিবাহিত 3/2 মানে 20 আর বিবাহিত 3/1 মানে হচ্ছে 10। নারীদের কি আছে? নারীদের ব্যাপারে বলা আছে যে নারীদের কত ভাগ বিবাহিত। এখন নারীদের বিবাহিত অবিবাহিত কিছুই বলা নাই, তাহলে তো আরেক ঝামেলা। কিন্তু এই যে একটা কুলু আছে না, দেখেন তো 60% বিবাহিত, এইখানে কি? এইখানে আবার পুরুষ মহিলা আছে। যেহেতু পুরুষদের মধ্যে দেখা যাচ্ছে যে 10 জন বিবাহিত, 10 জন, তাহলে এই পুরুষ 10 জন বিবাহিত হলে 60 জনের মধ্যে 10 জন, তাহলে 50 জন হচ্ছে মহিলা বিবাহিত। তাহলে এই নারীদের মধ্যে আমরা পাইলাম 50 জন বিবাহিত। নারীদের কিন্তু আলাদা করে কোনো কলু দেওয়া নাই, অবিবাহিত হচ্ছে 70-50 চলে গেলে 20 জন। এখন যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যার রিলেশন বাইর করা যাবে। তাহলে এই 60%টা আমাকে কি হেল্প করলো? এই নারীদের বিবাহিত অবিবাহিত কতজন, এটা বাইর করতে হেল্প করলো। কিভাবে? কারণ এই 60%-এর মধ্যে পুরুষ প্লাস নারী দুইটা আছে, তো এইখানে আবার অবিবাহিত দিছে, আবার এইখানে আবার বিবাহিত দিছে। এই অবিবাহিতটা 3/2 যদি অবিবাহিত হয়, তাহলে 3/1 বিবাহিত। এইখান থেকে আমরা পাইছি এই 10 জন পুরুষ বিবাহিত। এইখানে যেহেতু পুরুষ মহিলা 2 জনে বিবাহিত আছে, তাহলে এই 10 জন পুরুষ বিবাহিত বাদ দিলে অটোমেটিক্যালি নারী বিবাহিত 50 জন বাইর হবে। এখন আমাদের উত্তর কি চাইছে? নারীদের কত ভাগ বিবাহিত? নারীদের আবার ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে নারী কতজন? নারী হচ্ছে 70 জন। বিবাহিত কতজন? বিবাহিত হচ্ছে 50 জন। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে এই 70 জনের মধ্যে 50 জন কাটাকাটি করলে হচ্ছে 7/5। তাহলে নারীদের 7/5 বিবাহিত। খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে বুঝলে মজা পাওয়ার মতো একটা অঙ্ক। এটা কি মুখে মুখে করা পসিবল? অবশ্যই পসিবল। এমআর রবিন 7/5 না 5/7, উপরে 5 নিচে 7। হ্যাঁ, এটা মুখে মুখে করা পসিবল। আচ্ছা দেখেন এটা মুখে মুখে কিভাবে দ্রুত করা যাবে। ধরেন আছে এতগুলো লেখা তো বোঝার জন্য লিখলাম।
ফ্র্যাকশনে অ্যান্সার চাইছে 70% নারী। তাহলে দেখেন এই অঙ্কটা যদি আমরা মুখে মুখে করতে চাই, দেখেন এটা এটা মুখে মুখে করার জন্য এই যে 170-30, ঠিক আছে, 60% বিবাহিত, ওইটার হিসাব আগে করা যাবে না। এই 30 জন হচ্ছে পুরুষ, পুরুষদের দিক থেকে 3 এর 1 মানে 10, 3 এর 2 মানে হচ্ছে 20। এই 10 জনের মধ্যে 60 জনের মধ্যে থেকে 10 জন আছে, তাহলে বাকি 50। এই 50 জন হচ্ছে বিবাহিত। অপ্রয়োজনীয় কাজগুলো করবো না। তাহলে 70-50 মানে 7-5। এটা আসলে অনেক কয়েকবার প্র্যাকটিস করা লাগবে, এমনি এমনি ডাইরেক্ট আসবে না। এক্সামের সময় পারবেন না তো, এক্সামের সময় আপনার করা থাকলে পারবেন, করেন না। 246 আর 47, 118 আর 125 এর অ্যান্সার কি ঠিক আছে কিনা এই শতকরা অধ্যায়ের চেক দিতে হবে, গ্রুপে পোস্ট দিন। লিখে রাখলাম, চেক দিব। 246 নম্বর অঙ্কটা আগের অঙ্কের সাথে মিল আছে, জাস্ট মেইন থিমটা বুঝতে হবে যে পার্সেন্টেজ কথাটা কার সাথে যায়। ধরেন একটা উদাহরণ দিই, একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে মনে করেন 50 জন ছাত্র আর 50 জন ছাত্রী, 50-50। এই 50 জনের মধ্যে আবার 10 জন অনুপস্থিত, তাহলে 40 জন উপস্থিত। খুব সিরিয়াসলি খেয়াল করেন। এখন এই 10 জনকে আপনি যদি বলেন ওই দিন ক্লাসে কত পার্সেন্ট, মানে ছাত্রদের মধ্যে কত পার্সেন্ট অনুপস্থিত, তখন কিন্তু আপনি 10% বলতে পারবেন না, কারণ ছাত্র তো 100 জন না, ছাত্র 50 জন, তার মধ্যে 10 জন অনুপস্থিত, তাহলে 50-10 মানে 20%। তার মানে যেটা বলতে চাচ্ছিলাম যে যে সংখ্যাটা আসবে এইটা তার অধীনস্থ সংখ্যার সাথে পার্সেন্টেজ হবে নাকি টোটালটার সাথে হিসাব হবে, এটা নির্ভর করবে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করতেছে তার উপর। 246 বলছে একটা কোম্পানি 46% কর্মচারী পুরুষ, ওকে, 100% থেকে 46 গেলে 54 মহিলা। যদি 60% কর্মচারী ইউনিয়ন করে তাহলে 40% ইউনিয়ন করে না, এবং এর মধ্যে 70% কর্মচারী পুরুষ হয়, এর মধ্যে মানে কার মধ্যে, ওই 60%-এর মধ্যে, তার মানে 42 জন পুরুষ। তো হয়ে গেছে অঙ্ক। মানে কোনটা কথা আগে লিখতে হবে, দেখেন 46% কর্মচারী পুরুষ বললো, বাট এই যখন 60% কর্মচারী ইউনিয়ন করে বললো, তখন কিন্তু বলে নাই যে ওই 46% 60% ইউনিয়ন করে। এই ভাষাটা ধরতে না পারলে আপনি জায়গায় অনেক জায়গায় মারা খাবেন, মানে অনেক জায়গায় আপনি নিশ্চিত ভুল করে আসবেন, দেখবেন অঙ্কের কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। ভাষাটা মিলাইতে হবে। সেটা হচ্ছে কি যে 46% কর্মচারী পুরুষ, ঠিক আছে, বাট পুরুষদের মধ্যে 60% ইউনিয়ন করে এই কথা বলা নাই। তার মানে এই পর্যন্ত পড়ার পরে আপনাকে একটু পজ করতে হবে, তারপরে দ্বিতীয় অংশ যেতে হবে যে যাদের 60% কর্মচারী ইউনিয়ন করে যখন বললো, এবং এর মধ্যে এই যে যখন এর মধ্যে বলতেছে না, তখন আপনি 60-এর সাথে 70-এর লিঙ্ক করতে পারবেন। তাহলে 100 জনের মধ্যে ইউনিয়ন করে আর ইউনিয়ন করে না। এখন বলতে পারেন 46% পুরুষের কথা বললো, ওইটা নিয়ে কেন অঙ্ক শুরু করলেন না? ওইটার সাথে পরের গুলার ম্যাচিং নাই, কিন্তু 60%-এর সাথে পরের গুলার ম্যাচিং আছে। 100 জনের মধ্যে 60 জন ইউনিয়ন করে, তাহলে 40 জন ইউনিয়ন করে না। এই বন্ধ ক্লিয়ার। এরপরে বলছে এর মধ্যে, এই যে এর মধ্যে বলছে দেখে কিন্তু ইউনিয়ন করে দিয়ে শুরু করলাম। এই ইউনিয়ন করে যে 60 জন, এর মধ্যে 70% পুরুষ, তাহলে এইখান থেকে আসি আমরা, 70% হচ্ছে পুরুষ, তাহলে মহিলা কতজন? 30%। আচ্ছা 30%, কিন্তু 6-7 42 জন, আর এইখানে 3-6-18 জন, কারণ এই 60 জন যে ইউনিয়ন করে ওর মধ্যে 42 জন হচ্ছে পুরুষ আর এতজন হচ্ছে মহিলা। এখন আসি আবার, এখন এই 46% পুরুষের সাথে এটা কোথায় লিঙ্ক হবে বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। কিরকম? 42 জন পুরুষ পেয়ে গেলাম, আমাদের আছে টোটাল 46 জন পুরুষ, তাহলে আর 4 জন পুরুষ কারা? 4 জন পুরুষ হচ্ছে এই যে ইউনিয়ন যে করে না, এদের মধ্যে 4 জন পুরুষ আছে, কারণ কি টোটাল পুরুষ তো আবার 46 জন মিলাই দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 40 জনের মধ্যে পুরুষ যদি 4 জন হয়, তাহলে মহিলা হবে 36 জন। এরা কারা? এরা হচ্ছে ইউনিয়ন করে না। উত্তর কি চাইছে?
তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না? শতকরা কতজন মহিলা কর্মচারী ইউনিয়ন করে না? এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা আগে বলেন। খন্দকার ফারহান শাহিন বলছেন কিছু কিছু অঙ্ক ভুল আছে। যেটা যেটা ভুল আছে মনে হবে সেটা সেটা আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা চেক দিব। তাহলে এখানে যেহেতু 36 জন আসছে, তাহলে ইউনিয়ন করে না এরকম মহিলা হচ্ছে 36%, যেহেতু 100 জন ধরে হিসাব করছি। তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। এটা এক এক করে দেবো। পার্টটা দেখেন, পার্টটা হচ্ছে যে দ্বিতীয় অংশটা শুরু করতে, মানে 46 দিয়ে শুরু করা যাবে না। 60-এর 70% হচ্ছে 42, এরা হচ্ছে পুরুষ ইউনিয়ন করে। তাহলে টোটাল পুরুষ 46 জনের মধ্যে 42 জন ইউনিয়ন করে, তাহলে ইউনিয়ন করে না 4 জন। এই যে 60 জন ইউনিয়ন করে এর মধ্যে থেকে তাহলে 40 জন তো ইউনিয়ন করে না। চারটা দিয়ে যত সহজে বোঝা যায়, এটা কিন্তু একটু কম বোঝা যায়। তাহলে 40 জনের মধ্যে 4 জন যেহেতু পুরুষ আছে, ইউনিয়ন করে না যারা, এর মধ্যে 4 জন পুরুষ আছে, তাহলে 36 জন মহিলা। এই 36 জন মহিলার ক্রাইটেরিয়া কি? এরা মহিলা এবং এরা ইউনিয়ন করে না। তাহলে ইউনিয়ন করে না মহিলার সংখ্যা হচ্ছে 36 জন, অ্যান্সার হচ্ছে 36%। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। একটা কোম্পানির 46% কর্মকর্তা পুরুষ যদি 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়, তাহলে আগের আমরা তো হুবহু মিল আছে। দেখেন এটা কিন্তু অন্য পরীক্ষা আসছে। ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে শতকরা কতজন মহিলা? তাহলে আগের অঙ্কটার সাথে মিল আছে কোথায় আর অমিল আছে কোথায়, এই পয়েন্টটা একটু দেখাই দিই। সবকিছু মিল আছে, শুধু এই পয়েন্টটা মিল নাই। এই পয়েন্টটা মিল না হওয়ার কারণে এইটার অ্যান্সার কেউ 36% দিলে ভুল হবে। আচ্ছা, এটি কোম্পানি 46% পুরুষ, পুরুষ নিয়ে ডিল করবো না, কারণ 60% কর্মকর্তা লেবার ইউনিয়ন করে এবং তাদের মধ্যে 70% পুরুষ হয়। তাহলে দেখেন ইউনিয়ন করে, ইউনিয়ন করে না। ইউনিয়ন করে কতজন? 60% পুরুষ। তাহলে ইউনিয়ন করে না কতজন? 40%। এই 60%-এর মধ্যে আবার পুরুষ কতজন? 70। তো আগের অঙ্কের সাথে মিলে আছে, তাই না? 42। তাহলে এইখানে টোটাল পুরুষ 46 জন, তার মধ্যে 42 জন ইউনিয়ন করে, তাহলে 4 জন ইউনিয়ন করে না। আর মহিলা, এটা পুরুষ, মহিলা হচ্ছে 36 জন। তাহলে আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। এই যে এখানে 18 জন বাইর করার দরকারই নাই, কারণ উত্তরটা কি চেয়েছে দেখি। ইউনিয়ন করে না, ইউনিয়ন করে না কারা? এই যে 40 জন। এবার কিন্তু এই টোটাল 100 জন থেকে হিসাব করতে বলে নাই যে ইউনিয়ন করে না এমন কর্মকর্তাদের মধ্যে। তাহলে ইউনিয়ন করে না কর্মকর্তা কারা? এই 40 জন। এদের মধ্যে শতকরা কতজন মহিলা? ইউনিয়ন করে না এরা হচ্ছে টোটাল 40 জন, এর মধ্যে পুরুষ 60 জন আর মহিলা 36 জন। তাহলে মহিলার পার্সেন্টেজ 40 জনে 36 জন হলে 100 জনে হবে 90%। তাহলে 247 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 90%।